হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্ট। সো আজকের আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ঘড়ি বংশ। ইন্ডিয়ান হিস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি ঘড়ি বংশ বা ঘড়ি ডিনাস্টি। এখান থেকে দুটো থেকে একটা প্রশ্ন প্রায় আসে, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এমনটা নয় যে এটা বাদ দিলে চলে যাবে। আমি অরিজিৎ কর, তোমাদের আজকের আমি হচ্ছে ইতিহাসের টিউটর। সো তোমাদের আমি আজকের এই যে ঘড়ি ডিনাস্টি সম্পর্কে আমি তোমাদেরকে লেসনটা আমি হচ্ছে পড়াবো। সো প্রত্যেককে বলছি যে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং হচ্ছে বন্ধুদের কাছে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইতিহাস এবং অন্যান্য সাবজেক্টগুলো সম্পর্কে ভিডিও আমি আনার চেষ্টা করছি। সো প্রত্যেককে আমি বলবো যে ভিডিওটা প্রত্যেকে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং হেল্পফুল হলে প্রত্যেকে জানিও, ঠিক আছে? এবার ঘড়ি বংশ, এই ঘড়ি বংশ সম্পর্কে পড়তে গেলে আমাদের ঘড়ি বংশটা মূলত কোন জায়গায় আছে সেটা আমাদের জানার দরকার রয়েছে। তো সেই হিসাবে দেখো, এই যে ঘড়ি যে সাম্রাজ্য, ঘুর সাম্রাজ্য, এই যে ঘুর সাম্রাজ্য, আমি এখানে গুরুত্বপূর্ণ পড়ন হচ্ছে কি ঘুর সাম্রাজ্য। ঘুর সাম্রাজ্য, এই ঘুর সাম্রাজ্যটা মূলত বিস্তার লাভ করেছিল কোথায়, মানে যেটা হচ্ছে মূলত কার হাত ধরে মানে বিস্তৃতি লাভ করেছিল, মোহাম্মদ ঘড়ির হাত ধরে। সেটা মূলত বিস্তৃতি লাভ করেছিল আফগানিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। তাহলে কোন কোন দেশের মধ্যে আমাদের বিস্তৃতি লাভ করেছিল তাহলে আমাদের ঘুর সাম্রাজ্য? তাহলে ঘুর সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল আফগানিস্তান। আচ্ছা, পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, ভারত, বাংলাদেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘুর সাম্রাজ্যের বিস্তৃতি কোথায়, আমাদের আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সমস্ত দেশে। হ্যাঁ, এবং আরেকটা দেশের নাম আমি বাদ গিয়েছি, সেটা হচ্ছে তাজিকিস্তান বা তাজাকিস্তান। তাজাকিস্তান এই দেশ, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ঘুর সাম্রাজ্যের বিস্তৃতি গোয়া থেকে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, ইন্ডিয়া। এবার যে ঘুর সাম্রাজ্যের বিস্তৃতি সম্পর্কে পড়ে নিলাম। তাহলে আমাদের নেক্সট যে পয়েন্টটা, সেটার জন্য নতুন একটা স্লাইড নিচ্ছি। সেটা হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ যা সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি, এই মোহাম্মদ ঘড়ি, সরি এমডি ঘড়ি, এই মোহাম্মদ ঘড়ি তিনি হচ্ছে ঘুর সাম্রাজ্যের সিংহাসনে বসছেন কত 1173 খ্রিস্টাব্দে। 1173 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে ঘুর সাম্রাজ্যে বা ঘুরি সাম্রাজ্যে তিনি সিংহাসন নিয়ে বসছেন যে মোহাম্মদ ঘড়ি। এবং তিনি 1202 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 1202 নয়, 1202 খ্রিস্টাব্দ বলা যাবে না, তিনি 1202 খ্রিস্টাব্দ শাসন করছে, এটা বলতে পারি। তিনি 1202 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করছে, ঠিক আছে? এই মোহাম্মদ ঘড়ি সম্পর্কে আমরা এবারে পুরো মোহাম্মদ ঘড়ি সম্পর্কে আমরা তথ্যগুলি এবার নেব। তার অরিজিনাল নেম ছিল কি, তার অরিজিনাল নেম, অরিজিনাল নেম, তার আসল নাম বা অরিজিনাল নেম, অরিজিনাল নেম বা আসল নাম কি ছিল, আসল নাম বা প্রকৃত নাম কী ছিল মোহাম্মদ ঘড়ির, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম ছিল কি, তার প্রকৃত নাম ছিল মুইজ উদ্দিন মোহাম্মদ বিন সাম। তার প্রকৃত নাম ছিল কি মুইজ উদ্দিন, মুইজ মুইজ উদ্দিন মোহাম্মদ বিন সাম।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার অরিজিনাল নাম কি ছিল? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তাহলে মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল নাম কি ছিল? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। কার? মোহাম্মদ ঘড়ির অরিজিনাল নাম ছিল মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। আচ্ছা, তার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য ইসলামিক ডিনাস্টি ইন ইন্ডিয়া। তাহলে তাকে বলা যেতে পারে কি রিয়েল ফাউন্ডার, রিয়েল ফাউন্ডার নয়, অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইসলামিক ডিনাস্টি বা মুসলিম ডাইনাস্টি ইন ইন্ডিয়া। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, তিনি হচ্ছে ভারতে ইসলামিক শাসনে বা ভারতে ইসলামীয় শাসনের প্রতিষ্ঠাতা। তাহলে ভারতে ইসলামীয় শাসনের প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ ঘড়ি। এই মোহাম্মদ ঘড়ির অরিজিনাল নাম ছিল কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তিনি 1173 খ্রিস্টাব্দে ঘুর সাম্রাজ্যের সিংহাসনে বসছেন এবং 1202 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে কি সিংহাসন পর্যন্ত ছিলেন। হ্যাঁ, এবারে তার যে কয়েকটা অ্যাচিভমেন্ট সম্পর্কে, তিনি প্রথম ভারত আক্রমণ করছে কবে? এবার তিনি প্রথম 1173 তিনি সিংহাসনে বসছে। আমরা কোথায় গেল? 1173 সিংহাসনে বসার পরে মনে রাখতে হবে কি, তিনি 1175 খ্রিস্টাব্দে 1175 সিইতে তিনি কি করছে? তিনি হচ্ছে ভারতের যে বিখ্যাত একটা জায়গা, তার নাম হচ্ছে কি মুলতান, সেই মুলতান আক্রমণ করছে। মুলতান বর্তমানে এখন পাকিস্তানের জায়গায় মুলতান। এই মুলতান আক্রমণ করছে কে? আমাদের মোহাম্মদ ঘড়ি হচ্ছে মুলতান হচ্ছে কি আক্রমণ করছে। কত সালে? 1175 খ্রিস্টাব্দে। তারপরে 1175 খ্রিস্টাব্দের পরে তিনি আসছে 1178 খ্রিস্টাব্দে। 1178 খ্রিস্টাব্দে তিনি কি করছেন? তিনি হচ্ছে যে আপার সিন্ধু অঞ্চল, আপার সিন্ধু মানে উচ্চ সিন্ধু অঞ্চল, আপার সিন্ধু যে পাকিস্তান এই রিজিয়নটা, আপার সিন্ধু বা যাকে আমরা বলতে পারি কি উচ্চ সিন্ধু অঞ্চল তিনি দখল করছে। আপার সিন্ধু অঞ্চল তিনি দখল করছে কে? আমাদের মোহাম্মদ ঘড়ি 1178 খ্রিস্টাব্দে। 1178 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে, আমরা দেখতে পেলাম কি 1178 খ্রিস্টাব্দে তিনি আমাদের কোথায় গেল? 1178 খ্রিস্টাব্দে তিনি আমাদের আপার সিন্ধু অঞ্চল দখল করছে। প্রথম 1175 খ্রিস্টাব্দে মুলতান আক্রমণ করছে। এবার নেক্সট তার অ্যাচিভমেন্ট সম্পর্কে জানবো, তিনি কি করলেন। তিনি হচ্ছে, আমরা এখানে দেখতে পাবো কি, তিনি হচ্ছে 1178 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে গুজরাট দখল আক্রমণ করছে। হ্যাং করছে একটু, কোথায় গেল রে? এক মিনিট। হ্যাঁ, 1178 খ্রিস্টাব্দে তিনি কি করছে? 1178 খ্রিস্টাব্দে তিনি মোহাম্মদ ঘড়ি আবার কি করছে? তিনি হচ্ছে গুজরাট আক্রমণ করছে। গুজরাট মোদিজির জন্মস্থান, সেই গুজরাট আক্রমণ করছে কে? আমাদের মোহাম্মদ ঘড়ি। কিন্তু সেই গুজরাটের মনে রাখতে হবে চালুক্য বংশীয় রাজা ছিলেন। কে ছিলেন? চালুক্য বংশীয় কিং বা রাজা ছিলেন কে? এই চালুক্য বংশীয় রাজা ছিলেন, আমাদের মনে রাখতে হবে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছে দ্বিতীয় সোলাঙ্কি ভীমা। সোলাঙ্কি ভীম বা যাকে আমি বলতে পারি সোলাঙ্কি ভীমা টু। সোলাঙ্কি ভীমা
টু, তাই দ্বিতীয় সোলাঙ্কি ভীমা টু হচ্ছে মোহাম্মদ ঘড়িকে অর্থাৎ মোহাম্মদ ঘড়িকে তিনি পরাজিত করছে। তাহলে মোহাম্মদ ঘড়ি পরাজিত হচ্ছে কার কাছে? তিনি হচ্ছে দ্বিতীয় সোলাঙ্কি ভীমার কাছে, বা সোলাঙ্কি ভীমা টুর কাছে পরাজিত হচ্ছে 1178 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করার দরুন। হ্যাঁ, এবারে দেখো গুজরাট আক্রমণ 1100 খ্রিস্টাব্দে, এবং তার সঙ্গে যে ভীমার সঙ্গে এই যে যুদ্ধটা হচ্ছে সেই ব্যাটেলটার নাম কি? ভীমা ভার্সেস আমাদের মোহাম্মদ ঘড়ির যে যুদ্ধ হচ্ছে তার নাম হচ্ছে কি? ব্যাটেল অফ খায়দারার। সেই যুদ্ধের নামটা কি? ব্যাটেল অফ খায়দারার। ব্যাটেল অফ খায়দারার, খায়দারার, বা যাকে আমরা বলতে পারি কি? খায়দারার যুদ্ধ। খায়দারার যুদ্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটেল অফ খায়দারা হচ্ছে কার মধ্যে? দ্বিতীয় সোলাঙ্কি ভীমার মধ্যে এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে। কবে? 1178 খ্রিস্টাব্দে। তিনি কে ছিলেন? গুজরাটের রাজা ছিলেন, এই চালুক্য বংশীয় রাজা। তাদের মধ্যে এই যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে জয়লাভ করছে কে? জয়লাভ করছে, করছে কে? দ্বিতীয় সোলাঙ্কি ভীমা, কিন্তু মোহাম্মদ ঘড়ি সেখানে পরাজিত হচ্ছে। এবার 1178 খ্রিস্টাব্দের পরে আমাদের তথ্য জেনে রাখতে হবে 1179 খ্রিস্টাব্দে তিনি কোন জায়গাটি আক্রমণ করছে? 1179 সিইতে তিনি পেশোয়ার আক্রমণ করছে। পেশোয়ার দখল করছে। পেশোয়ার দখল করছে কে? আমাদের মোহাম্মদ ঘড়ি। আবার 1100 হচ্ছে তিনি 82 ধরতে পারি। 1182তে তিনি সিন্ধু দখল করছে। সিন্ধু। আচ্ছা, 1185তে 86তে পাঞ্জাব। 1186তে পাঞ্জাব। আচ্ছা, 1190-এ তিনি কি? পাঞ্জাব, মুলতান ও সিন্ধু। পাঞ্জাব, মুলতান ও সিন্ধু বিজয় করছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে 1178 খ্রিস্টাব্দে তিনি গুজরাট আক্রমণ করতে যায়। সেখানে চালুক্য বংশীয় রাজাকে আমাদের দ্বিতীয় ভীমা সোলাঙ্কি ভীমার সাথে যুদ্ধ হয়। মোহাম্মদ ঘড়ির কি? ব্যাটেল অফ দ্য খায়দারার। ব্যাটেল অফ দ্য খায়দারের যুদ্ধে তিনি হচ্ছে পরাজিত করছে কাকে? দ্বিতীয় সোলাঙ্কি ভীম মোহাম্মদ ঘড়িকে পরাজিত করছে। তারপরে 1179 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে পেশোয়ার দখল করছে। 1182 খ্রিস্টাব্দে তিনি কি? সিন্ধু। এবং 1186 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব। 1190 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে পাঞ্জাব, মুলতান এবং সিন্ধু জয়লাভ করছে। এবার দেখো সে নেক্সট যে গুরুত্বপূর্ণ জিনিসটা আছে হচ্ছে প্রথম ব্যাটেল অফ দ্য তরাইন। প্রথম ব্যাটেল অফ দ্য তরাইন সম্পর্কে আমরা পড়ব। হাই, আচ্ছা, প্রথম তরাইনের যুদ্ধ। প্রথম, আরে ভাই क्या हो रहा है? তোরা এক মিনিট। আরে ভাই, আচ্ছা, এবার দেখো আমরা কি পড়ছি? প্রথম তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ। প্রথম তরাইনের যুদ্ধ, বা যাকে আমি বলতে পারি ফার্স্ট ব্যাটেল অফ তরাইন।
আমি ইংলিশটাও করে দিচ্ছি কারণ অনেকের সুবিধা হবে। হ্যাঁ, প্রথম ব্যাটেল অফ দ্য তরাইন কবে হচ্ছে? 1191 সিইতে। তাহলে 1191 সিইতে বা খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ হচ্ছে। সেই প্রথম তরাইনের যুদ্ধে কি হচ্ছে মনে রাখতে হবে, প্রথম তরাইনের যুদ্ধে আমাদের 1100 হচ্ছে এই যে 91 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি যিনি ছিলেন, সেই মোহাম্মদ ঘড়ি কি করছে? মোহাম্মদ ঘড়ি ইনি যে ব্যক্তি, তিনি হচ্ছে কি করছে, তিনি আমাদের যে ভারতের যে দিল্লি অঞ্চল, সে দিল্লি এবং আজমের, দিল্লি দখল করার জন্য রওনা দেয়। দিল্লির হচ্ছে আক্রমণের জন্য দিল্লি আক্রমণ করতে আসেন। এই দিল্লি আক্রমণ করার উদ্দেশ্যে তিনি হচ্ছে রওনা দেয়। কিন্তু সেই সময় মনে রাখতে হবে কি, যে দিল্লি ও আজমের দিল্লি অ্যান্ড আজমের, এই দিল্লি এবং যে আজমের যে জায়গা ছিল সেখানে আমাদের মনে রাখতে হবে চৌহান বংশীয় রাজা কে ছিলেন? পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহান সেখানকার কি ছিল? রাজা। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান থার্ড। এই পৃথ্বীরাজ চৌহান থার্ড ছিলেন দিল্লি এবং আজমেরের রাজা। এবং তার সঙ্গে যখন এই দিল্লি আক্রমণ করতে আসছে মোহাম্মদ ঘড়ি, তখন দিল্লি ও আজমের শাসক কে ছিল? দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহান। তিনি হচ্ছে একটা রাজপুত রাজা। বা যখন তিনি দেখতে পাচ্ছে যে তার মোহাম্মদ ঘড়ি আসছে আক্রমণ করতে, তখন মোহাম্মদ ঘড়ি এবং এর সাথে একটা যুদ্ধ বাঁধে। মোহাম্মদ ঘড়ি ভার্সেস কে? পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ বাঁধে। কোথায়? কার্নাল বলে যে জায়গা, সেই কার্নাল জায়গাটা কোথায়? কার্নাল জায়গাটা মনে রাখতে হবে হরিয়ানাতে যে কার্নাল বলে জায়গা, সেখানে হচ্ছে যুদ্ধ বাঁধে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে। সেই কার্নাল জায়গায় সে প্রথম তরাইনের যুদ্ধ হচ্ছে 1191 খ্রিস্টাব্দে, যে যুদ্ধের নাম হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহান ভার্সেস আমাদের হচ্ছে মোহাম্মদ ঘড়ি, কার্নালের কাছে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এই যুদ্ধ হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ। এবং এই যুদ্ধে জয়লাভ করছে আমাদের পৃথ্বীরাজ চৌহান। এবং পৃথ্বীরাজ চৌহান কি করছে? জয়লাভ করার পরে মোহাম্মদ ঘড়িকে হচ্ছে মুক্ত করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এবার এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। এই ভুলের খেসারত তাকে কিন্তু পরবর্তীতে দিতে হবে দ্বিতীয় হচ্ছে তরাইনের যুদ্ধে। এবার আমরা দ্বিতীয় তরাইনের যুদ্ধ সম্পর্কে পড়ব। দ্বিতীয় তরাইনের যুদ্ধ সম্পর্কে আমাদের পড়তে হবে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ সেটা সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ, যে যুদ্ধ ভারতের ইতিহাসে একটা হচ্ছে ট্র্যাজিক যুদ্ধ, যাকে বলা হয় মোড চেঞ্জ করছে। হ্যাঁ, পাশে যে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত, কারণ এখন দুর্গাপুজোর টাইম, সো রাস্তায় প্রচুর গাড়ি যানজট হচ্ছে, সো তার জন্য সরি। তা তরাইনের আমরা দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে পড়ব। তরাইনের দ্বিতীয় যুদ্ধ বা যাকে আমরা বলতে পারি সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। সেকেন্ড ব্যাটেল অফ দ্য তরাইন সেটা কবে হচ্ছে মনে রাখতে হবে? 1192 খ্রিস্টাব্দে। কার মধ্যে হচ্ছে? সেই একই ব্যক্তিকে, আমাদের মোহাম্মদ ঘড়ি ভার্সেস কে? পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে যুদ্ধ হচ্ছে কি? দ্বিতীয় তরাইনের যুদ্ধে। এবং এই যুদ্ধে জয়লাভ করছে কে? মোহাম্মদ ঘড়ি জয়লাভ করছে এবং পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে। এবং এই পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে হেরে যাওয়ার পরে তিনি হচ্ছে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময়
তিনি হচ্ছে কোথায় ধরা পড়েন মনে রাখতে হবে, তিনি পাঞ্জাবের হচ্ছে একটা বিখ্যাত জায়গা, পাঞ্জাব বা হ্যাঁ সেই মানে পাকিস্তানের ওই পাঞ্জাব, ওখানে সরস্বতী বলে একটা জায়গা, সেই সরস্বতী নদীর কিনারে তিনি হচ্ছে ধরা পড়ছে কে, আমাদের পৃথ্বীরাজ চৌহান, এবং পৃথ্বীরাজ চৌহানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবার মনে রাখতে হবে যে পৃথ্বীরাজ চৌহানের একজন সভাকবি ছিল। পৃথ্বীরাজ চৌহানের একজন সভাকবি ছিলেন বা কোর্ট, যাকে বলা হয় কোর্ট পোয়েট। তার কোর্ট পোয়েটের নাম কি ছিল, সভাকবির নাম ছিল মনে রাখতে হবে চাঁদ বরদই। এই নামটা প্রত্যেকে শুনেছ হয়তো, চাঁদ বরদই। এই চাঁদ বরদই পৃথ্বীরাজ চৌহানের কে ছিল, সভাকবি বা তার বন্ধুও বলতে পারি চাঁদ বরদই। এই চাঁদ বরদই তিনি হচ্ছে পৃথ্বীরাজ চৌহানে এবং তার স্ত্রীর নিয়ে একটি বিখ্যাত গ্রন্থের লিখেছে, তার নাম হচ্ছে কি পৃথ্বীরাজ রাসো। পৃথ্বীরাজ রাসো লিখছে কে, চাঁদ বরদই লিখছে কি পৃথ্বীরাজ রাসো। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান, এবং পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে হেরে যাওয়ার পরে তিনি হচ্ছে পালিয়ে যাচ্ছে এবং পাঞ্জাবের সরস্বতী নদীর কাছে তিনি ধরা পড়ে তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এবং পৃথ্বীরাজ চৌহানের একজন সভাকবি ছিলেন, তার নাম কি, তার নাম হলেন হচ্ছে চাঁদ বরদই। তার বন্ধুও ছিল, তার কোর্ট পোয়েট সভাকবি। তিনি এই চাঁদ বরদইয়ের লেখা হচ্ছে, চাঁদের লেখা বিখ্যাত হচ্ছে গ্রন্থের নাম হচ্ছে কি পৃথ্বীরাজ রাসো হচ্ছে চাঁদের লেখা বিখ্যাত গ্রন্থ। এবারে আমরা এই আরেকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে মোহাম্মদ ঘোরি। আচ্ছা, আমি একটা পেজ আরোটা ইনক্লুড করে নিই। হ্যাঁ, আরও দুটো পেজ ইনক্লুড করতে হবে মেবি, এক মিনিট, বেশিক্ষণ লাগবে না, আর বেশি বাকি নেই, তাও আমি এটা কমপ্লিট করে দেবো কিছুক্ষণের মধ্যে। মেবি হোয়াট প্রবলেম আই ডোন্ট নো, বাট পেজ অ্যাড হচ্ছে না কেন? ও 10টা 12টা পেজ অ্যাড হয়ে গিয়েছে, ওটস টু মাচ। এত তো লাগবে না আমার। আচ্ছা, এবার দেখো যে ব্যাটেল অফ দ্য চান্দোয়ারের যুদ্ধ সম্পর্কে পড়ব। চান্দোয়ার যুদ্ধ, চান্দোয়ার যুদ্ধ বা যাকে আমি বলতে পারি ব্যাটেল অফ চান্দোয়া। এই ব্যাটেল অফ দ্য চান্দোয়া কবে হচ্ছে মনে রাখতে হবে, 1194 খ্রিস্টাব্দে। 1194 খ্রিস্টাব্দে এই ব্যাটেল অফ দ্য চান্দোয়ার যুদ্ধ হচ্ছে কে, কার মধ্যে মনে রাখতে হবে, জয়চাঁদ, রুলার অফ দ্য কনৌজ। এই জয়চাঁদ ছিল পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর। এই হচ্ছে শয়তান, এ না সাহায্য না করলে সেকেন্ড ব্যাটেল অফ দ্য তরাইনে আমাদেরকে মোহাম্মদ ঘোরি জয়লাভ করতো না। তাহলে হচ্ছে মনে রাখতে হবে জয়চাঁদ, এই যে জয়চাঁদ ছিলেন, এই জয়চাঁদ ছিলেন কি মনে রাখতে হবে, তিনি হচ্ছে কোথাকার শাসক, কনৌজের শাসক, তাহলে মনে রাখতে হবে তিনি হচ্ছে কি কনৌজ, রুলার অফ কনৌজ। তাহলে আমাদের জয়চাঁদ ছিল রুলার অফ কনৌজ, তার সাথে হচ্ছে সে ভার্সেসকে মোহাম্মদ ঘোরির মধ্যে, এমডি ঘোরির মধ্যে যুদ্ধ হচ্ছে আমাদের ব্যাটেল অফ দ্য চান্দোয়ার। এই চান্দোয়ার যুদ্ধে
মোহাম্মদ ঘুরি জয়লাভ করছে এবং জয়লাভ করার পরে মনে রাখতে হবে আমাদের কি যে তার হচ্ছে একজন সেনাপতি ছিল, এই যুদ্ধে জয়লাভ ছিলেন, তিনি হচ্ছে কে কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবককে কুতুবউদ্দিন আইবককে কি করা হয়েছিল? গভর্নর করা হয়েছিল। ভারতের গভর্নর হিসেবে পাঠানো হয় কুতুবউদ্দিন আইবককে এই যুদ্ধে, চান্দোয়ার যুদ্ধে জয়লাভ করার পরে। হ্যাঁ, আর মনে রাখতে হবে যে মোহাম্মদ ঘুরি দেবী লক্ষ্মী, আমাদের হচ্ছে হিন্দু দেবী লক্ষ্মীর হচ্ছে মূর্তি নিয়ে গিয়েছিল ভারত থেকে। দেবী লক্ষ্মীর মূর্তি নিয়ে গিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার নয়, দেবী লক্ষ্মীর মূর্তি ভারত থেকে নিয়ে গিয়েছিলেন এবং তার যে টাকা, সেই টাকায় তিনি হচ্ছে দেবী লক্ষ্মীর মূর্তি, মানে তার যে কয়েনগুলোতেও সেখানে তিনি হচ্ছে দেবী লক্ষ্মীর মূর্তি হচ্ছে মানে অঙ্কন করে রাখতেন। কে? মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি মনে রাখতে হবে। এবার যে মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবক সম্পর্কে পড়লাম এখানে, এবং হচ্ছে কি মোহাম্মদ ঘুরির পরে যে কুতুবউদ্দিন আইবক যে ভারতের গভর্নর হিসেবে থাকছে, তার কিছু গুরুত্বপূর্ণ যে এটা আমাদের জানতে হবে। তিনি হচ্ছে এই যে কুতুবউদ্দিন আইবক, তিনি হচ্ছে আলিগড় এবং রণথম্বর হচ্ছে আক্রমণ করার জন্য যায় কুতুবউদ্দিন আইবক 1195 খ্রিস্টাব্দে। এই মনে রাখতে হবে কুতুবউদ্দিন আইবক মনে রাখতে হবে কুতুবউদ্দিন আইবক, বাংলা হাতের লেখা একটু খুব খারাপ। কুতুবউদ্দিন আইবক কি করছে? 1195 খ্রিস্টাব্দে তিনি কি আক্রমণ করছে? আলিগড় আক্রমণ করছে এবং তার সাথে সাথে ও রণথম্বর, রাজস্থানের রণথম্বর আক্রমণ করছে। তিনি হচ্ছে কি আলিগড়, হ্যাঁ সেই আলিগড় আক্রমণ করছে। আলিগড় ও রণথম্বর ব্যাঘ্র প্রকল্প রয়েছে। এই রণথম্বর আক্রমণ করছে 1195 খ্রিস্টাব্দে। কিন্তু মনে রাখতে হবে সেই সোলাঙ্কি বংশীয় রাজা দ্বিতীয় ভীম বা ভীমা টু তাকে পরাজিত করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভীমা টু তাকে পরাজিত করছে 1195 খ্রিস্টাব্দে, যখন তিনি আলিগড় এবং হচ্ছে রণথম্বর আক্রমণ করছে, তখন দ্বিতীয় ভীমা তাকে পরাজিত করছে। কাকে দ্বিতীয় ভীমা পরাজিত করছে? কুতুবউদ্দিন আইবককে। তার দ্বিতীয় ভীমা জয়লাভ করছে। তার দ্বিতীয় ভীমা কি জয়লাভ করছে? হ্যাঁ, জানতে হবে। এবার দেখো এই আমাদের যে নেক্সট একটা পয়েন্ট আমরা পড়ব যে মোহাম্মদ ঘুরি হচ্ছে, তারপরে হচ্ছে কি কবে ভারতে এসছে আমার দাঁড়ার দরকার নেই। তারপরে এই যে গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ ঘুরির আরেকটা হচ্ছে সেনাপতি ছিল, তার বিখ্যাত 6জন সেনাপতির মধ্যে ছিল হচ্ছে কি একটি সেনাপতির নাম ছিল কি মোহাম্মদ বখতিয়ার খলজি। হ্যাঁ, তার পুরো নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। হ্যাঁ, তাহলে হচ্ছে বখতিয়ার খলজি। হ্যাঁ, মোহাম্মদ বখতিয়ার খলজি। এই যে মোহাম্মদ বখতিয়ার খলজি একেবারে ফালতু লোক ছিলেন। মানে মোহাম্মদ বখতিয়ার খলজি মানে এত ছেঁচড়া লোক ছিল সেটা বলার মতো নয়। মোহাম্মদ বখতিয়ার খিলজি ভারতের যাবতীয় যা ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এই মোহাম্মদ ঘুরি একবার বখতিয়ার খলজির একটা সময় একটা অসুখ হয়েছিল, তার জন্য ভারতীয় যে তখন বুদ্ধিস্ট ছিল মানে নালন্দা অঞ্চলে, তাদেরকে নিয়ে যায় চিকিৎসা করার জন্য এবং চিকিৎসা সেরে ওঠার পরে সে তাদের হচ্ছে চিকিৎসা প্রণালীটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, এত হচ্ছে। তারপরে তিনি হচ্ছে কি এই বখতিয়ার খলজি আমাদের মনে রাখতে হবে 1197 খ্রিস্টাব্দে তিনি বিহার আক্রমণ করছে। যে বর্তমানে যে বিহার, সেই বিহারকে আক্রমণ করছে আমাদের 1197 খ্রিস্টাব্দে কে মানে মোহাম্মদ এই বখতিয়ার খলজি, এবং বাংলা আক্রমণ করছে 1202 খ্রিস্টাব্দে। 1202 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করছে।
বাংলা আক্রমণ করছে। সেই সময় বাংলা আক্রমণ করছে। বাংলায় মনে রাখতে হবে সেন বংশ শাসন করছে। সেন বংশের শেষ শাসক কে ছিলেন? মনে রাখতে হবে রাজা হচ্ছে কি লক্ষণ সেন। লক্ষণ সেনের তখন বয়স প্রায় 75+, মানে 80-র কাছাকাছি বয়স, 80 ইয়ার বয়স। এই বৃদ্ধ রাজা লক্ষণ সেন, তার রাজধানী হচ্ছে নদিয়া মেবি ছিল তখন। সেই নদিয়াতে বসে তখন হচ্ছে মানে ভাত খাচ্ছিল কই মাছ দিয়ে। এবার যখন দেখতে পাই তখন তো সেনাবাহিনীতেও কিছু রাখেনি, মানে সব তো মানে খেয়ে নিয়েছে মদ, মানে নারী, এই সমস্ত জন্য। তা লক্ষণ সেন সেই সময় প্রতিরোধ করতে না পারায় তিনি হচ্ছে ওই দুপুরবেলা ভাত খেতে খেতে সেই অবস্থায় উঠে পিছনে জানলা দিয়ে তিনি হচ্ছে তৎকালীন বাংলাদেশে পালিয়ে যায় নৌকা দিয়ে। হ্যাঁ, এবং তখন সেন বংশের হচ্ছে শেষ হয়ে যাচ্ছে 1202 খ্রিস্টাব্দ নাগাদ, বাংলা দখল করছে। এই 1197 খ্রিস্টে মনে রাখতে তিনি বিহারের যে নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করে দিচ্ছে। নালন্দা যে ইউনিভার্সিটি সেটা ধ্বংস করে দিচ্ছে কে? বখতিয়ার খলজি। এবার আমাদের 1205 খ্রিস্টাব্দে চলে আসে। 1205 খ্রিস্টাব্দে আমাদের পাঞ্জাবে একটা বিখ্যাত সেই পাঞ্জাবে একটা হচ্ছে উপজাতি ছিল। পাঞ্জাবে একটা উপজাতির নাম কি? খক্কর উপজাতি যেটা ছিল সেই উপজাতির নাম কি? খক্কর উপজাতি। হ্যাঁ, খক্কর উপজাতি। আমি মানাটা ভুল লিখেছি, আমি ইংলিশ লিখেছি। খক্কর উপজাতি বা খক্কর ট্রাইব। তখন তারা কি করছে? খক্কর ট্রাইব হচ্ছে তারা হচ্ছে রিভোল্ট করছে। রিভোল্ট করছে। খক্কর ট্রাইব যখন উপজাতি তারা হচ্ছে বিদ্রোহ করছে। সেই বিদ্রোহ দমন করতে পারছিল না অন্য কেউ। তখন বিদ্রোহ দমন করার জন্য মোহাম্মদ ঘোরি তিনি ভারতে আসেন এবং তিনি হচ্ছে আর ভারত থেকে ফিরে যেতে পারেনি। 1206 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে এই খক্কর উপজাতির কাছে তিনি হচ্ছে মারা যাচ্ছে। কোথায়? পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে, যে হচ্ছে খামিয়াক বলে জায়গা। তিনি কোথায় মারা যাচ্ছে? পাঞ্জাবের যে ঝিলাম নদীর তীরে কোথায়? খামিয়াক বলে একটা জায়গা। খামিয়াক সেই খামিয়াকে মারা যাচ্ছে কে? আমাদের মোহাম্মদ ঘোরি। এই মোহাম্মদ ঘোরি মানে মারা যাওয়ার পরে তার হচ্ছে যে সেনাপতিরা ছিল তারা হচ্ছে ভারত শাসন করে, মূলত হচ্ছে কুতুবউদ্দিন আইবককে তিনি হচ্ছে নায়েবি সুলতান করে গিয়েছিলেন। তিনি হচ্ছে নায়েবি সুলতান করে গিয়েছিলেন। এটা হচ্ছে মনে রাখতে হবে, নায়েবি সুলতান করে যাবেন। তিনিই হচ্ছে পরবর্তীকালে আমাদের হচ্ছে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হয়ে যায় কে? কুতুবউদ্দিন আইবক। তাহলে আমাদের আজকের এই পর্যন্ত ঘোর সাম্রাজ্যটা কমপ্লিট হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।